দিয়া না চকলেট খাইতেছিল, আমি চাইছিলাম, আমাকে দেয় নাই। পরে আমি ওর কাছ থেকে জোর করে সেটা কেড়ে নিছি। তারপর সে আমার চুল টেনে ধরছিল, তাই আমি ওকে কামড় দিছি। কামড় দিস মানে? দিয়া এখন কোথায়? ওকে নিয়ে হাসপাতালে গেছে ওর মা। আমি আর দেরি না করে হাসপাতালের দিকে রওনা দিলাম। রাইসাও আমার পিছে পিছে গেল। হাসপাতালে গিয়ে দেখি দিয়ার ট্রিটমেন্ট চলতেছে। 4টা সেলাই দিছে হাতে। রাইসা আমার হাতটা ধরে অপরাধীর মতো পিছে দাঁড়ায় পড়ল, সাথে সাথে কান্না শুরু করে দিছে। কিরে রাজ, তুই কি রাইসাকে বকাবকি করছিস নাকি? সুযোগ পাইলাম কই, তার আগেই তো বাবার ভয় দেখানো শুরু করছে। থাক, কিছু বলিস না। দিয়াকে যখন কামড় দিছে দিয়ার আগে সেই কান্না শুরু করে দিছে। হাতে রক্ত দেখে ছোট মানুষ বুঝতে পারে নাই। ভাবি ও এবার এসএসসি দিবে, ওকে তুমি ছোট বলছো? ওকে আমি আর এখানে রাখবো না, কালই ওকে বাড়ি পাঠিয়ে দিব। আমি বাড়ি যাব না বলেই আবার কান্না শুরু করে দিছে। থাক, তোকে আমিই যেতে দেব না। শুধু আর পাগলামি করবি না, কখনো মনে থাকে যেন। আচ্ছা। ভাবলাম হাসপাতালে যখন এসেই পড়েছি তখন প্রেশারটা একটু মেপে যাই। যেই না নার্স প্রেশার মাপা শুরু করছে, রাইসা এসে নার্সের চুল ধরে টানাটানি শুরু করছে। রাইসা ধমক দিয়ে, এটা কেমন বেয়াদবি? ও আপনাকে ধরছে কেন? ধরছে মানে? প্রেশার মাপতেছে, ধরতে হবে না? না, ধরবে না। নানি বলেছিল তোর স্বামীর পাশে যেন কোন মেয়ে ঘেঁষতে না পারে, কোন মেয়ে যেন তোর স্বামীকে স্পর্শ না করে, যদি করে তাহলে কিন্তু তোর স্বামীকে হারাবি। আমি হাসি আটকালেও নার্স না হেসে পারল না। পরে নার্স আর প্রেশার মাপল না। তারপর তাকে নিয়ে বাসায় চলে আসলাম। আর টেস্ট পরীক্ষা শেষ হওয়ার পর তাকে বাড়িতে পাঠিয়ে দিলাম, যাতে আর কোন অঘটনের সৃষ্টি না হয়। কি শুনে কার কথা, পর দিন বাবাকে সাথে নিয়ে হাজির। তাকিয়ে দেখি একদিনেই চেহারার বেহাল দশা করে ফেলছে। অফিস থেকে বাসায় ঢুকেই দেখি বাবা আর রাইসা বসে গল্প করতেছে। আমাকে দেখেই রাইসা বাবার পাঞ্জাবি ধরে বাবার পিছে দাঁড়িয়ে গেল। অনেক কেঁদেছে মনে হয় দেখে মনে হলো। বাবা, কখন এসেছো? কেমন আছো? বাবা কোন কথা না বলে আগে হাতের কাজটা সেরে নিল। হারামজাদা, তোর সাহস কি করে হলো মেয়েটাকে একা একা পাঠানোর? রাস্তায় যদি কিছু একটা হয়ে যেত? বাবা, জানো ও কি করেছে? চুপ, কোন কিছুই আমি জানতে চাই না। একটা কথা বলবি, একটা চর খাবি। যত কথা তত চর। রাইসা খিল খিল করে হেসে উঠল। আমি ওর দিকে তাকাতেই বাবার পিছে লুকিয়ে পড়ল। বিপত্তি আরও বাড়ল কিছুদিন পর। রাইসার যখন এসএসসি পরীক্ষা শুরু হলো, তার এক কথাও পড়ার সময় আমাকে খাটে হেলান দিয়ে বসে থাকতে হবে। ও আমার বুকে মাথা রেখে পড়বে আর আমাকে ওর মাথায় হাত বলিয়ে দিতে হবে, তা না হলে সে পড়বে না। দীর্ঘ 1.5 মাস আমি ঠিক মতো ঘুমাতে পারি নাই। ও রাত 2-3টা পর্যন্ত পড়তো, আবার 6-6:30টায় উঠত। পরীক্ষার সময় মেয়েটার চোখে ঘুম থাকে না। যে করেই হোক তাকে প্রথম হতে হবে, না হলে তার মাথা ঠিক থাকে না। ক্লাস 7-এ অসুস্থতার জন্য দ্বিতীয় হয়েছিল। পরে যে প্রথম হয়েছিল তার বাবা মা এসে রিকোয়েস্ট করে রাইসাকে প্রথম করে দিছে, কারণ তাদের ছেলেকে খামচিয়ে কামড়িয়ে শেষ করে দিছিল। আর ও পড়ার সময় কেউ ডিস্টার্ব করলেও তার অবস্থা অনেকটা খারাপ করে দেয়, তাই কিছু বলার মতো সাহসও হয় নাই। পরীক্ষা শেষে আবদার করল আমার সাথে ঘুরবে। ছুটি নাই বললে স্যারের মেয়েকে বলে ছুটির ব্যবস্থা করল। একদিন তাকে নিয়ে পার্কে গেলাম ঘুরতে। এই দেখেন দেখেন, মেয়েটা মনে হয় পানিতে পড়েছিল, চলেন চলেন দেখে আসি। রাইসা, দেখতে হবে না, চল এখান থেকে, বাসায় যাব। আরে আপনি এমন কেন? দেখছেন না ছেলেটা একা, আমরা গিয়ে সাহায্য করি হাসপাতালে নেওয়ার জন্য। রাইসা, হাসপাতালে নিতে হবে না, মেয়েটা দেখ নড়তেছে, তার মানে সে বেঁচে গেছে। আমাদের যেতে হবে না, এই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। দেখতে দেখতে রাইসার রেজাল্ট হয়ে গেল। অনেক ভালো রেজাল্ট করেছে, আমাদের আনোয়ারা উপজেলায় প্রথম। সেদিন যে রাইসা কি পরিমাণ খুশি ছিল বলে বুঝাতে পারবো না। প্রায় ঘন্টা খানেক লাফিয়েছে আর কিছুক্ষণ পর পর আমায় এসে জড়িয়ে ধরছে। অথচ এই মেয়েটাই রেজাল্টের আগের দিন রাতে সারা রাত ঘুমাতে পারে নাই, সাথে আমাকেও ঘুমাতে দেয় নাই। আমাদের বিবাহিত জীবনের বসন্ত শুরু হয়েছিল রাইসার এইচএসসি পরীক্ষার পর। ততদিনে সাফেদ ভাইরা ঢাকার দিকে চলে গেছে, তাই পুরো ফ্ল্যাটে আমরাই ছিলাম। মনে পড়ে আমাদের বিয়ের 4র্থ বার্ষিকীতে আমার ফিরতে একটু রাত হয়। অনেকক্ষণ কলিং বেল চাপার পরও যখন দরজা খুলতেছিল না, তখন আমার চাবি দিয়ে দরজা খুলতে যাব, দেখি দরজা খোলা, ভিতরে অন্ধকার। খুঁজে লাইটটা জ্বালাতেই আমি অনেকটাই ভয় পেয়ে গেলাম। কার বাসায় ঢুকলাম? পরে খেয়াল করে দেখলাম না, ঠিকই আছে। সারা ঘর সুন্দর করে সাজানো, টেবিলের উপর একটা শেরওয়ানি রাখা, সাথে চিরকুট।
ওগো নানি বলে গেছিল যখন তুই বড় হবি বিয়ে কি বুঝতে পারবি, সেদিন যেন আবার আমি প্রথম দিনের মতো বউ সাজি। এক আনন্দের ঢেউ কেটে গেল মনে। আমি ফ্রেশ হয়ে শেরওয়ানি পরে গিয়ে দেখি রুমটাও সুন্দর করে সাজানো। দরজায় দাঁড়িয়েই বললাম, দাদি যেন কি বলেছিল? বলেই হেসে দিলাম। রাইসা লজ্জায় মুখটা হাঁটুতে ঠেকাল। কোন রকম রাতটা পার করলাম। পরদিন থেকে বিপত্তি আরও বেড়ে গেল। প্রায় এক সপ্তাহ রাইসার মুখ দেখতে পারি নাই। খুব সকালে সে ওঠে, নাস্তা রেডি করে অন্য রুমে লুকিয়ে থাকত, আর রাত না হলে বাসায় ঢুকতে দিত না। বাসায় যখন ঢুকতাম পুরো অন্ধকার থাকত। এসেই আমাকে জড়িয়ে ধরত বরাবরের মতোই, কিন্তু লাইট জ্বালাতো না। শোয়ার সময় আমার হাতটা বেঁধে রাখত, তারপর ঘুমাত। এভাবেই তার অত্যাচারে দিনগুলি যাচ্ছিল। ঢামেকে চান্স হওয়ার পর আমি ঢাকার দিকে চাকরি নেই। চান্স হওয়ার কিছুদিন পরই রাইসা কনসেপ্ট করে। সেদিন যে আমি কি পরিমাণ খুশি হয়েছিলাম তা ভাষায় প্রকাশ করার মতো না। রাইসাকে খবরটা জানানোর পরও যে কতক্ষণ আমার বুকে মুখ লুকিয়েছিল তা আমার মনে নেই। কিছুক্ষণ পর দেখি রাইসা কাঁদতেছে। এই পাগলি, কাঁদতেছ কেন? বাবু হলে তো আপনি বাবুকেই ভালবাসবেন, আমায় তো বাসবেন না। হেসে দিলাম। ধুর পাগলি, কে বলেছে তোমায় ভালবাসব না? আরও অনেক বেশি বাসব। সত্যি? সত্যি বলেই কপালে একটা চুমু দিলাম। সেও আমাকে জড়িয়ে ধরল। পাগলিটা এখন মা হয়েছে, বাবা হয়েছি আমি, কিন্তু পাগলির পাগলামি কমে নাই, বরং বেড়েছে। আল্লাহর অশেষ রহমতে আমাদের একটা মেয়ে হয়েছে। মেয়ে হওয়ার পর থেকেই আমার উপর রাইসার অত্যাচার আরও বেড়ে গেছে। মেয়েও হয়েছে ঠিক মায়ের মতোই। মা যেমন স্বামীর বুক ছাড়া ঘুমায় না, মেয়েও তেমন বাবার বুক ছাড়া ঘুমায় না। আর এই নিয়ে মা মেয়ের মধ্যে ঝগড়া লেগেই থাকে। মাঝখান থেকে বলির পাঠা হয়েছি আমি। আমারা এখন মানুষ তিনজন আর বালিশ একটা। এখন মেয়ের বয়স 3, কোলে করে দাঁড়িয়ে অপেক্ষা করছি রাইসার জন্য। আজ রাইসার মেডিকেলের শেষ দিন। কি ব্যাপার, ওকে এইভাবে কোলে করে কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই তো প্রায় ঘন্টা খানেক। ও কি এইভাবেই কোলে উঠেছিল? কেন? না কিছু না। মামুনি, আমার কোলে আয়। মেয়েকে কখনো তুই করে বলে না রাগ না উঠলে, কিন্তু বুঝতে পারলাম না কি জন্যে রাগ করছে। কি ব্যাপার রাইসা, তুমি কি রিনির উপর রেগে আছো? কিছু করেছে? রিনি আমার মেয়ের নাম। না কিছু করেনি। আপনি হেঁটে হেঁটে বাসায় আসবেন, আমি রিনিকে নিয়ে যাচ্ছি। রাইসা আমাকে রেখে গাড়ি নিয়ে চলে গেল। বাসায় গিয়ে দেখি মেয়েকে খাটের সাথে বেঁধে কান ধরিয়ে দাঁড় করে রাখছে। কি ব্যাপার রাইসা, ওকে বেঁধে রাখছো কেন? কি করব? ও আপনার কোলে কেন উঠবে? বারে মেয়ে বাবার কোলে উঠবে না? ওঠোক, আমি ওকে ভাগ করে দিছি না। আমার পাশে ও কেন উঠবে? ও তো তোমার পাশে যেতে চাই নাই, আমিই নিছি। রিনি সত্যি? কাঁদতে কাঁদতে আচ্ছা ঠিক আছে, কান ছাড়। তুমি 1 ঘন্টা কোলে উঠেছিলে না আমার পাশে? তাহলে আমিও 1 ঘন্টা থাকবো কোলে ওঠে তোমার পাশে, তাহলে শুধু বোধ হয়ে যাবে। আর 1 ঘন্টায় যে আমার পাশে ক্ষয় করেছো, সেজন্য আরও 1 ঘন্টা আমার পাশে কোলে উঠে বসে থাকবো। কিন্তু মেয়েও 2 বার কোলে উঠতে দিতে রাজি না। এই নিয়ে চলছে মা মেয়ের ঝগড়া। আমি বসে বসে দেখছি। তাদের ঝগড়া থামলে কোলে করে বসে থাকতে হবে, কারণ আমার তো আমি নাই, আমি এখন মা আর মেয়ের সম্পত্তি। তারা যেমনে ব্যবহার করে, অবশেষে তারা চুক্তিপত্র করে ঝগড়া থামাইছে। প্রথম 1 ঘন্টা মেয়ের মা থাকবে ডান পাশের কোলে চড়ে পড়ে, দুজনই যার যার পাশে আরও 1 ঘন্টা করে কোলে চড়ে থাকবে, যাতে দুইজনেরই ক্ষয়শোধ বোধ হয়ে যায়। বউকে কোলে নিয়ে আছি, মেয়ে স্টপ ওয়াচ ধরে আছে। রাইসা বিজয়ের হাসি হাসতেছে, মেয়ে আগুনের মতো জ্বলতেছে, আর আমি মাইনকার চিপায় পড়িয়া দাদিরে উদ্ধার করতেছি। হতবা বাকিটা জীবনও কাটবে এমনই নির্বোধ স্ত্রীর জ্বালায়। সমাপ্ত।